দেখো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আজকের টপিকটা হচ্ছে এসবিআই পিও। এসবিআই পিওর ফর্ম ফিল আপ চলছে, তারপরে এক্সামগুলো শুরু হবে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এসবিআই পিওর যে বিষয়গুলো রয়েছে যেটার কারণে অন্যান্য এক্সামগুলো থেকে এসবিআই পিও খানিকটা আলাদা, সেটা নিয়ে আলোচনা করব। আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব না, তার চেয়ে বরং একবারে পুরো এক্সামটাকে মাথায় রেখেই আমি আলোচনা করব। তোমাদেরকে প্রতিটা পয়েন্ট বুঝে নিতে হবে। তোমার কেন আমি এই এক্সামটাকে অন্যান্য এক্সামের থেকে আলাদা বলছি সেটা তোমায় প্রথমে বুঝতে হবে। প্রথমে যে বিষয়টা বলবো, তুমি যদি অন্যান্য পিওর এক্সামগুলোও দিয়ে থাকো, ধরো আইবিপিএস পিও, আরআরবি পিও বা অন্যান্য এলআইসির যেগুলো অফিসার লেভেলের এক্সামগুলো হয় সেগুলোর থেকেও কিন্তু এসবিআই পিওটা একদম ডিফারেন্ট। তার মেন কারণ হচ্ছে তার কোশ্চেন স্ট্যান্ডার্ড। মানে আমি যদি আরআরবি পিওর এক্সামিনেশানকে টার্গেট করে পড়াশোনা করি আর ভাবি যে এসবিআই পিওটা আমার ক্লিয়ার হবে, তাহলে এই ধারণাটা কিন্তু পুরোপুরিভাবে ভুল হবে। আমার অন্যান্য অফিসার লেভেলের এক্সাম যেগুলো আছে সেখান থেকে এসবিআই পিওর বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে তার কোশ্চেন স্ট্যান্ডার্ড। যে লেভেলের কোশ্চেনগুলো আসে সেটা শুধুমাত্র কোয়ান্ট বা রিজনিং বলে নয়, আমি কিন্তু সমস্ত সাবজেক্টের প্রশ্নের কথা বলছি। সেখানে কিন্তু তারা একটু হলেও অ্যাডভান্স লেভেলে তোমায় প্রশ্ন করবে, সেটা প্রিলিমিনারিতে হোক সেটা মেন্সে হোক। প্রিলিমিনারিতে তারা মূলত যে বিষয়টার উপরে নজর দেয় সেটা হচ্ছে তোমার স্পিড কতটা, এটা তারা চেক করার চেষ্টা করে। স্পিডের ক্ষেত্রে যদি বলি, একটু লেন্দি প্রশ্ন থাকবেই থাকবে। তো সেক্ষেত্রে লেন্দি প্রশ্নগুলোকে বিট করে তুলনামূলকভাবে কম লেন্দি এই প্রশ্নগুলোকে তোমায় টার্গেট করতে হবে। এটাও কিন্তু একটা মাইন্ড গেম, তোমার সাথে এসবিআই কিন্তু এটাও খেলবে, এই মাইন্ড গেমটাও তোমার সাথে খেলবে। তো সেটাকে মাথায় রাখবে। 2 নম্বর, স্পিডটাকে, যা স্পিড রয়েছে সেটা তোমার এক্সামের জন্য এনাফ নয়, এটা মাথায় রেখেই তুমি আরও স্পিডটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। তুমি অন্যান্য এক্সামে তুমি যদি ভাবো যে আমি 30, 32 বা 35 অ্যান্সার করেছি ম্যাথসে বা রিজনিংয়ে, তাহলে আমি এখানেও করতে পারবো ফুল অ্যান্সার, এটা কিন্তু নয়। এখানে তোমরা জানো এবার 30টা করে ম্যাথের প্রশ্ন, 30টা রিজনিংয়ের প্রশ্ন থাকবে। তাই জন্য তুমি যদি মনে করো যে আমি আরআরবি পিও বা আরআরবি ক্লার্ক বা আইপিএস পিওতে আমি যেহেতু ফুল অ্যান্সার করতে পেরেছি, তাই জন্য এসবিআই পিওতেও ফুল অ্যান্সার করতে পারবো, তাহলে কিন্তু একটু ভুল ভাবা হবে আমার মনে হচ্ছে। আর একটু স্পিড ইমপ্রুভ করো, আর একটু কনসেপ্টটাকে আর একটু স্ট্রং করো এবং কোশ্চেন চুজ করার দিকেও একটু ধ্যান রাখো। কোশ্চেন চুজ তুমি কীভাবে করবে সেটা একটু বোঝার চেষ্টা করো। এটা আমি শুধুমাত্র আমার ওয়ার্ডিংসের মাধ্যমে, কথার মাধ্যমে তোমাদেরকে বোঝালাম তা কিন্তু সম্ভব নয়। তোমাদেরকে এটা মকের মাধ্যমেই বুঝতে হবে, কারণ আমি দেখেছি বিভিন্ন ওয়েবসাইটে এসবিআই পিও লেভেলের যে মকগুলো থাকে সেগুলো যে খুব সহজ থাকে এটা নয়। তুমি যে কোনো ওয়েবসাইটে যাও, ফলো করো, দেখবে তোমার আলাদা রকম মনে হবেই। তাই জন্য কোশ্চেন চুজ করাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তাহলে 1 নাম্বার কি, কনসেপ্ট এবং স্পিড, তার পাশাপাশি কোশ্চেন চুজ করা। 3 নাম্বার, কোনো চ্যাপ্টারকে নেগলেক্ট করো না। আমি এই টপিকটা কোনো ভিডিওতে সেভাবে বলি না, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই দেখা যায় যে 1-2 চ্যাপ্টার থাকে যেগুলোকে আমরা নেগলেক্ট করার চেষ্টা করি, ঠিক আছে। কিন্তু আমি এসবিআই পিওর ক্ষেত্রে বলবো কোনো চ্যাপ্টারকে নেগলেক্ট করে যেও না, ঠিক আছে। বিশেষ করে কোয়ান্ট রিজনিং তো বটেই। তুমি ভাবছো যে রিজনিংয়ের তোমার পাজেল খুব স্ট্রং জায়গা বা ব্লাড রিলেশনটা খুব কম স্ট্রং জায়গা, তুমি ডিরেকশনটা অ্যাভয়েড করে চলে যাচ্ছ, তুমি বাকিগুলোতে মেকআপ করবে, তা নাও হতে পারে। দেখা গেল এমন একটা প্রশ্ন দিল সেখানে যেটা তুমি সলভ করতে পারছো না, ব্লাড রিলেশনই প্রশ্ন বা পাজেলেরই প্রশ্ন, কিন্তু সেক্ষেত্রে তোমার ডিরেকশনটা করা থাকলে তো তুমি আরও 2-3টে প্রশ্নের উত্তর বেশি করে আসতে পারতে। তো আমি তাই বলবো যে কোনো চ্যাপ্টারকেই নেগলেক্ট করো না, কোনো চ্যাপ্টারকে কমপ্লিট না করে যেও না। তাই জন্য যে কটা দিন সময় আছে প্র্যাকটিস যেভাবে চলছে চলুক, সেখানে যদি কোনো চ্যাপ্টার তোমার নেগলিজেন্সিতে রয়েছে, যেগুলো তুমি এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারোনি, তাদেরকে একটু টাইম দাও। 4 নাম্বার যে প্রশ্নটা বলবো, এখন যেহেতু সময়টা খুবই কম হয়ে যাচ্ছে, তাই জন্য
এখন তোমার প্র্যাকটিস কিন্তু ভরপুর করতে হবে এই সময়টাতে। টাইমার এবং তোমার কোশ্চেন পেপার আর সাথে তোমার অ্যান্সার শিট, এই তিনটে তোমার মেন টার্গেট রেখে তোমায় কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। ভরপুর প্র্যাকটিস জায়গায় এক কথায় বলো। মানে তুমি ভাবছো যে আমি 2টো মক পেপার দেবো, আমি বলবো সেটা এনাফ নয়। তুমি ভাবছো 3টে মক পেপার দেবো, আমি বলবো সেটাও এনাফ নয়। কারণ এই এসবিআই পিওর প্যাটার্নটা এমনটাই যে যেখানে তুমি যা প্রশ্নই সলভ করো না কেন এনাফ কিছুতেই মনে হবে না। আমি 10টা প্রশ্ন সলভ করে যাই, আমার যদি মনে হয় যে এটা এনাফ, সেটা কিন্তু নয়। ঠিক আছে, তাই জন্য একটু এই বিষয়গুলোতে নজর দাও, দেখবে তোমার কিন্তু পরীক্ষা বেটার হবে অন্যান্য মানুষজনের থেকে। আর 40টা প্রশ্ন যেহেতু ইংলিশে রয়েছে প্রিলিমিনারিতে, সেই জন্য প্রিলিমিনারিতে ক্ষেত্রেও প্রশ্ন চুজ করার ক্ষেত্রে এবং অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে একটু মাথায় রাখবে। কারণ আমি খুব মানে আরবিটারিলি আমি চুজ করছি, অ্যান্সার করছি, মানে যা মনে হচ্ছে অ্যান্সার করে দিচ্ছি, এই বিষয়টা অ্যাটলিস্ট এসবিআইতে করো না, সেটার ফল কিন্তু খুব খারাপ হয়। এটুকুই বলার, ভিডিওকে বিশেষ বড় করছি না। এবার থেকে ডেইলি ভিডিও দেবো। আইবিপিএস পিওর নোটিফিকেশান রয়েছে, আইবিপিএস পিওর নোটিফিকেশান এসছে, তো তোমরা সেগুলো সবই দেখে নিয়েছো, তো নতুন করে সেগুলো কিছু বলবো না। আমি আইবিপিএস পিওর ডিটেল স্ট্র্যাটেজি নিয়েও নেক্সট ভিডিওতে আসছি। আর এসবিআই পিও মেন্সের কথা আমি আরও একটা ভিডিওতে আলাদাভাবেই বলবো ওটা। তো আজকের ভিডিওতে প্রিলিমিনারির কথা বললাম, নেক্সট 2-1 দিন পরে আবার ভিডিও দেবো, সেখানে এসবিআই পিও মেন্সের কথাই বলবো। তবে আইবিপিএস পিওর স্ট্র্যাটেজি সম্পর্কে যারা জানতে চাইছো বা জানতে চাও, যদি এরকম কেউ থাকো, তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। নেক্সট কিন্তু আইবিপিএস পিও রিলেটেড ভিডিওই আসছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। যারা পুরনো আছো বা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো, তাদের প্রত্যেককে ধন্যবাদ। চ্যানেলের ভিডিওগুলোকে একটু শেয়ার করো, একটু শেয়ারিংসটা দরকার, কারণ আমি অনেকটা দিন ভিডিও দিতে পারিনি। তো সে কারণেই একটু প্রবলেমের মধ্যে আছি, মানে আমার ট্রান্সফারের একটা ব্যাপার রয়েছে, তো সেই সব নিয়ে একটু রয়েছি। তো একটু তোমরা ভিডিও শেয়ার করো, তাহলে আশা করি আরও বেটার কিছু হতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।